ভাবুন তো, আকাশ ঘনিয়ে এসেছে কালো মেঘে। চারদিকে বাতাসে এক অস্থিরতা, তীক্ষ্ণ গন্ধ। বহুদূরে দিগন্তের ওপার থেকে ভেসে আসছে বজ্রপাতের মতো এক অশুভ গর্জন। ইতিহাসের পাতায় এমন মুহূর্ত বহুবার এসেছে, যখন শাসকের বহু যত্নে নির্মিত চেয়ারটি হঠাৎ করে এক তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে। সামান্য একটি ভুল, অথবা বছরের পর বছর ধরে মানুষের মনে জমে থাকা অবহেলিত ক্ষোভ, একসময় তা ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, যার উত্তাপ আর ধ্বংসলীলা থেকে তখন কোনো প্রাচীরই, সে যতই মজবুত হোক না কেন, কোনো শাসককে ভরসা দিতে পারে না। সে উত্তাল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ঠিক এমন এক অস্থির গাঢ় ছায়া এখন ভারতের রাজনৈতিক আকাশকে গ্রাস করেছে। নয়াদিল্লির মসনদকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত গভীর সংকট, যার উৎস যেন বহু গভীরে প্রথিত। রাষ্ট্রের অভ্যন্তরে যেমন অশান্তির এক চাপা আগুন থিকি থিকি করে জ্বলছে, তেমনি দেশের বাইরে সীমান্ত রেখাতেও মোদী সরকার এক অভূতপূর্ব চাপের মুখে পড়েছে। এ চাপ শুধু সামরিক বা কূটনৈতিক নয়, বরং একাধারে অর্থনৈতিক এবং নৈতিকও বটে। শহরের রাজপথ ধরে এখন উঠছে অসংখ্য মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত স্লোগান। জনসমুদ্রের গর্জন যেন বাতাসকে কাঁপিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের চোখে মুখে জমে থাকা বছরের পর বছর অবহেলার ক্ষোভ এখন আগুনের শিখার মতো দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জনতার সেই সম্মিলিত গর্জনে কেউ বলছে প্রতিশ্রুতি পূরণ হয়নি, এ শুধু মিথ্যার বেসাতি। আবার কেউ চিৎকার করে বলছে অন্যায়ের এই দীর্ঘ শাসনের শেষ হওয়া দরকার, এখনই এর অবসান হোক। এই গর্জন আর শুধু নিছক শব্দ নয়, যেন দেশের মাটি ফুঁড়ে ওঠা এক গণ আকাঙ্ক্ষার অনুরণন, যা বাতাসকেও ভারী করে তুলেছে। কিন্তু মোদী সরকারের বিপদ এখানেই থেমে নেই, বরং আরো গভীরে প্রবেশ করেছে। দেশে ভৌগোলিক সীমান্তেও তৈরি হয়েছে এক নতুন জটিলতা, এক অপ্রত্যাশিত সংকট। সরকার যেসব কৌশল ভেবেছিল অন্যদের কোণঠাসা করে নিজেদের অবস্থান শক্তিশালী করবে, সেই চাতুর্যের ফাঁদে তারা নিজেরাই এখন ভীষণভাবে আটকা পড়েছে। একদিকে যেমন প্রতিবেশী দেশের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টি হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির জটিল দাবা খেলার খুঁটিগুলো যেন সরকারের বিরুদ্ধে সাজানো। সব মিলিয়ে মোদী সরকার যেন দম বন্ধ হয়ে আসা এক শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতিটি পদক্ষেপই এখন যেন এক নতুন ফাঁদ তৈরি করছে। এই দৃশ্যটা অনেকটা ঝড়ের ঠিক আগের সে ভয়ানক নিস্তব্ধতার মতো, যা এক মহাবিপদের ইঙ্গিত বহন করে। চারদিকে আপাত নীরবতা বিরাজ করলেও ভেতরে ভেতরে জমছে বিদ্রোহের কালো মেঘ, যার বিদ্যুৎ চমক এখনই দেখা না গেলেও তার আগমনী বার্তা সুস্পষ্ট। ইতিহাস বারংবার আমাদের বলে দেয়, যখন এমন ঘন কালো মেঘ জমে ওঠে, তখন বজ্রপাত এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রশ্ন শুধু একটাই, এই বজ্রপাত কি সত্যি নয়াদিল্লির মসনদ কাঁপিয়ে দেবে, নাকি সরকার শেষ মুহূর্তে কোনো অভাবনীয় চমক দেখিয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে ফিরিয়ে আনবে? ভারতীয় রাজনীতির আকাশ এখন চরমভাবে অস্থির। হয়তো তারা দাঁড়িয়ে আছে এক নতুন অনিশ্চিত মোড়ের সামনে, এমন এক সন্ধিক্ষণ যেখানে সবকিছু ভেঙে পড়তে পারে, পুরনো কাঠামো চূর্ণ বিচূর্ণ হতে পারে, আবার হয়তো সেই ধ্বংসস্তূপের উপরই জন্ম নিতে পারে এক ভিন্ন বাস্তবতা, এক নতুন অধ্যায়। গো ব্যাক মোদি, এই স্লোগান এখন ভারতের রাজপথ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত ক্যাম্পাস, শ্রমজীবী মানুষের আন্দোলন থেকে নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল পর্যন্ত সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে। এটি আর শুধু একটি বিচ্ছিন্ন স্লোগান নয়, বরং এক জনরোষের প্রতীক হয়ে উঠেছে, যা কেবল একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, বরং একাধিক রাজ্যে আজ এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ও বিস্ফোরক যে সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন জেগেছে। শ্রীলঙ্কায় যেমন মহিন্দা রাজা পক্ষে, বাংলাদেশে যেমন স্বৈরশাসক, কিংবা নেপালে যেমন রাজতন্ত্র গণ আন্দোলনের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি শেষ পর্যন্ত সেই একই পরিণতির সম্মুখীন হবেন? তিনিও কি পদত্যাগ করতে বা দেশ ছাড়তে বাধ্য হবেন? ভারতের উত্তর পূর্বাঞ্চলের অশান্ত রাজ্য মণিপুরই যেন এখন মোদী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে, এক অশুভ সংকেত দিচ্ছে। টানা 2 বছরও বেশি সময় ধরে সেখানে চলা জাতিগত সংঘাতে প্রাণ গেছে অন্তত 250 জনের বেশি নিরীহ মানুষের। গ্রামের পর গ্রাম আগুনে পুড়ে ছাই হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার পরিবার, যারা আজ আশ্রয়হীন। অথচ এত বড় মানবিক সংকটের মুখেও দিল্লি বরাবরই যেন চোখ বন্ধ করে রেখেছিল। এমন অভিযোগ জনমানুষে গভীরভাবে প্রতীত হয়েছে,
যা তাদের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। অবশেষে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী অনেকটা দেরিতে মণিপুরে পা রাখেন, কিন্তু তার আগমন যে পরিস্থিতি শান্ত করবে সেই প্রত্যাশা ভেস্তে যায়, বরং তার আগমনই যেন ক্ষত বিক্ষত মানুষের জমে থাকা ক্ষোভকে আরো উস্কে দেয়, আগুনে ঘি ঢেলে দেয়। প্রধানমন্ত্রীর আগমনের পরপরই রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ নাগরিক সবাই মিলে এক কণ্ঠে ধ্বনিত করতে থাকে সেই প্রতীকী স্লোগান, গো ব্যাক মোদি। রাজধানী ইম্ফল জুড়ে সেই স্লোগান বারবার আছড়ে পড়তে থাকে, যেন এক বিশাল ঢেউয়ের মতো। দীর্ঘদিন ধরে সরকারি উদাসীনতায় ক্ষুব্ধ মানুষের কাছে মোদির আগমন ছিল প্রায় এক উপহাসের মতো। তাদের মনে হয়েছিল এ যেন তাদের দুঃখের প্রতি এক নিষ্ঠুর তামাশা। তারা মনে করেন এত মৃত্যুর পর, এত অগ্নিকাণ্ডের পর যদি প্রধানমন্ত্রী আসেনও, তবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানো, তাদের সান্ত্বনা দেওয়া। কিন্তু তার পরিবর্তে দেখা গেল সরকার আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে দিল শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে। পুলিশ ও আধা সামরিক বাহিনীর কড়া পদক্ষেপে মণিপুরের রাস্তায় উত্তেজনা আরো বেড়ে যায়। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, এমনকি গুলির শব্দে কেঁপে ওঠে পুরো শহর। শান্ত ইম্ফল পরিণত হয় এক রণক্ষেত্রে। ফলে সে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, সেটি ক্রমশ রূপ নিয়ে আরো তীব্র প্রতিরোধে। অনেকেই বলছেন একটি সরকার যদি জনগণের কণ্ঠ রোধ করতে চায়, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়, তবে সেই সরকার টিকে থাকার নৈতিক যোগ্যতা হারায়। এই পরিস্থিতি শুধু মণিপুরে সীমাবদ্ধ নয়, ভারতের অন্যান্য রাজ্যেও মানুষ সরকারের প্রতি তাদের গভীর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। চাকরির সংকট, যা যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে ধ্বংস করছে, কৃষকদের দুর্দশা, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, এবং শিল্পের স্থবিরতা, সব মিলিয়ে দেশের সাধারণ মানুষের অসন্তোষ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর সে পুঞ্জীভূত অসন্তোষ এখন রূপ নিচ্ছে সরাসরি মোদি বিরোধী আন্দোলনে, যা দেশের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শ্রীলঙ্কায় মহিন্দা রাজাপক্ষের পতনের ঠিক আগে পরিস্থিতি এমনই ছিল। জনতার ক্ষোভ প্রথমে ছড়িয়ে পড়েছিল একটি নির্দিষ্ট প্রদেশে, তারপর সে ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল সারা দেশে, যা রাজাপক্ষের পতন ডেকে এনেছিল। একইভাবে বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈর শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে সেই স্বৈর শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। নেপাল ও রাজতন্ত্রের পতনের মূল চালিকার শক্তি ছিল ছাত্র জনতার সুসংগঠিত বিক্ষোভ। ইতিহাস তাই বারবার বলছে, যখন জনরোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন জনগণের ক্ষোভের বাঁধ ভেঙে যায়, তখন আর কোনো ক্ষমতাধর নেতাই জনগণের রোষ থেকে রক্ষা পান না। তাদের সিংহাসন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আজ ভারতের মানুষের মুখে যে স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, মোদি হটাও, তা শুধু একটি রাজনৈতিক দাবি নয়, বরং এক ধরনের সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে উঠছে, যা একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। উত্তর পূর্ব ভারতে পাহাড়ি জনপদ থেকে শুরু করে মেট্রোপলিটন শহরের আলো ঝলমলে রাস্তাঘাট, সব জায়গাতে এই স্লোগান এক অদৃশ্য স্রোতের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। সুতরাং প্রশ্নটা এখন আর কেবল বিরোধী দলের রাজনৈতিক কৌশলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি জনতার বাস্তব অনুভূতি, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর বঞ্চনার এক গভীর বহিঃপ্রকাশ। সময়ে বলে দেবে এই ক্ষোভ শেষ পর্যন্ত কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি ভারতের রাজনৈতিক ভবিষ্যৎকে চিরতরে পাল্টে দেবে, এক নতুন যুগের সূচনা করবে। তবে এই কথা স্পষ্ট, আজ ভারতের আকাশে মোদির শাসন টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে আছে, এক গভীর সংকটের মুখে, আর তার ঠিক নিচে মাটিতে প্রতিদিন প্রতিধ্বনিত হচ্ছে সেই শক্তিশালী স্লোগান, গো ব্যাক মোদি। এই অস্থির পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া ছিল আরও এক বিতর্কিত বল প্রয়োগের পথ। নিরস্ত্র মানুষের উপর ছোড়া হয় রাবার বুলেট, নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস, যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তোলে। মুহূর্তে শান্ত ইম্ফলের রাজপথ পরিণত হয় এক ভয়াবহ রণক্ষেত্রে, যেখানে রক্ত আর অস্ত্রের মিছিলে এক বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হয়। বহু মানুষ গুরুতর আহত হন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দমন পীড়ন মণিপুরের মানুষের মনে জমে থাকা ক্ষোভকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে, যা এক নতুন বিদ্রোহের জন্ম দিয়েছে। যে মোদি গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে, তার উপস্থিতিতে অশান্তির দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই বেহাল হয়ে পড়েছে, মোদির পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন, যা তার ক্ষমতার প্রতি জনবিশ্বাসের পতনকে আরো প্রকট করে তোলে। এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে, ভারতের তথাকথিত লৌহ মানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে
শান্ত করতে কতটা অসহায়। মোদী সরকার শুধু অভ্যন্তরীণ সংকটের মধ্যে আটকে নেই, বরং আন্তর্জাতিক ও সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার এই ব্যর্থতার সবচেয়ে বড় এবং স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা। একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিজের পায়ে কুড়াল মারার সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেই ছোট্ট রাজ্যটি। সম্প্রতি ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য আকস্মিকভাবে ট্রানজিট সুবিধা বাতিল করে দেয়। নয়াদিল্লির নীতি নির্ধারকদের ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা যাবে এবং শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার নতজানু নীতি গ্রহণে বাধ্য হবে, যা ভারতের আঞ্চলিক আধিপত্যকে আরও শক্তিশালী করবে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্র নাট্যই উল্টে গেছে। দিল্লির হিসাব সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। ক্ষতিটা বাংলাদেশের হয়নি, বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য, যা এখন চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি। যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের উজ্জ্বল স্বপ্ন ফেরি করতেন, সেই ত্রিপুরা আজ কেন্দ্রীয় সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এক অমোচনীয় বোঝা। বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার অর্থনীতি আজ এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ছোট বড় ব্যবসা সবকিছু এখন এক গভীর বিপর্যয়ের চক্রে আটকে গেছে। আগে সীমান্তে ওপার থেকে মাত্র কয়েক ঘন্টায় যেসব পণ্য ত্রিপুরা বাজারে পৌঁছে যেত, এখন সে একই পণ্য আসতে হচ্ছে আসাম বা পশ্চিমবঙ্গ ঘুরে, এক দীর্ঘ ও ব্যয়বহুল পথে। এই অতিরিক্ত পথ শুধু সময়ই বাড়াচ্ছে না, পরিবহন খরচও কয়েক গুণ অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দিচ্ছে, যা পণ্যের দামকে আকাশ ছোঁয়া করে তুলেছে। ফলে স্বাভাবিকভাবে এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে, আর এর চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ত্রিপুরার বাজারে এখন পেঁয়াজ, চাল, ডাল, মাছ, মুরগি থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম হু করে বাড়ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আগে বাংলাদেশি পণ্যের কারণে এই বাজারের দাম ছিল তুলনামূলক কম, কিন্তু সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সেই সুবিধা সম্পূর্ণরূপে হারিয়ে গেছে। আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির তীব্র চাপে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন এখন রীতিমতো দুর্বিষহ। অনেক পরিবারকে দৈনন্দিন কেনাকাটা কমাতে হচ্ছে, পুষ্টিহীনতায় ভুগতে হচ্ছে, আবার কেউ কেউ বিকল্প হিসেবে মানহীন বা নিম্নমানের পণ্য কিনতে বাধ্য হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছেন সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্য বিক্রি করে যাদের সংসার চলত, সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত পথে বসেছেন। তাদের রুটি রোজির পথ বন্ধ হয়ে গেছে। সীমান্তের হাটগুলো বন্ধ থাকায় কয়েক হাজার ব্যবসায়ী ও শ্রমিক এখন কর্মহীন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আগে যেসব পণ্য শুল্কমুক্ত সুবিধায় সহজেই পাওয়া যেত, সেগুলোর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে দ্রুত পণ্য আনার যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্ন এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ফেনী নদীর উপর 133 কোটি রুপি ব্যয়ে নির্মিত মৈত্রী সেতু আজ প্রায় পরিত্যক্ত কাঠামো, এক ব্যয়বহুল সাদা হাতিতে পরিণত হয়েছে। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে যে সেতুটি উদ্বোধন করেছিলেন, সেটি নিয়ে তখন দুই দেশে ব্যাপক আশা তৈরি হয়েছিল। এক নতুন বাণিজ্যিক দিগন্তের স্বপ্ন দেখা হয়েছিল। ভারত ভেবেছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে কলকাতা থেকে খুব দ্রুত পণ্য আসবে উত্তর পূর্বাঞ্চলে, যা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে, উন্নয়ন হবে। কিন্তু এখন সেই সেতুর উপর দিয়ে কোনো পণ্য পরিবহন হচ্ছে না, যা তার মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছে। বিশাল অর্থ বিনিয়োগ করে তৈরি করা অবকাঠামো আজ ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। জনগণের অর্থ ব্যয় হয়েছে এক ফলহীন প্রকল্পে। শুধু তাই নয়, সাবরুম এলাকায় প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্টিগ্রেটেড চেকপোস্টও আজ অব্যবহৃত পড়ে আছে, এক অকার্যকর প্রকল্পে পরিণত হয়েছে। সীমান্ত বন্ধ থাকায় চেকপোস্ট চালু করা সম্ভব হয়নি।
অথচ এই প্রকল্পগুলোকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর উজ্জ্বল স্বপ্ন দেখানো হয়েছিল স্থানীয় মানুষকে। এখন সেই সব স্বপ্ন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। বাংলাদেশের বাজার ও ট্রানজিটের উপর ত্রিপুরা যে কতটা গভীরভাবে নির্ভরশীল ছিল বর্তমান পরিস্থিতি তা স্পষ্টভাবে প্রমাণ করছে, যা দিল্লির নীতি নির্ধারকদের দূরদৃষ্টির অভাবকে তুলে ধরেছে। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা। এই দ্বিমুখী সংকটে রাজ্যের অর্থনীতি কার্যত ভেঙে পড়ার পথে, যা এক গভীর মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এমনকি বড় বড় বিনিয়োগ প্রকল্প থমকে গেছে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের উপর কালো মেঘের ছায়া ফেলছে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কেন্দ্র করে যে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল তা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তার কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার করছে, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে সরকারও বিনিয়োগের সঠিক ফল পাচ্ছে না, যা তাদের সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতাকে তুলে ধরছে। সীমান্ত পুনরায় খোলা না হলে ত্রিপুরার সংকট আরও গভীর হবে, আর সে প্রভাব দ্রুত ছড়িয়ে পড়বে ভারতের গোটা উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতিতে, যা এক বিশাল অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে এক ভৌগোলিক বৃত্তের মধ্যে আটকা পড়েছে। নয়াদিল্লি ভেবেছিল বাংলাদেশকে একঘরে করে নিজেদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশকে ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তো দূরের কথা, এই রাজ্যগুলোর অস্তিত্বই টিকিয়ে রাখা কঠিন, যা দিল্লির হিসাবকে উল্টে দিয়েছে। ভূ রাজনৈতিকভাবেও ভারত এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ত্বরান্বিত গিয়ে ঠেকেছে, যা ভারতের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করে দিচ্ছে। ভারতের এই আত্মঘাতী নীতিকে ধিক্কার জানাচ্ছে বিশ্বের বিবেকবান মানুষরা। কাতার, ইরানের মতো দেশগুলো যখন ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তখন মোদী সরকার নির্লজ্জভাবে সে জায়নবাদী ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, যে ইসরায়েল যুগের পর যুগ ধরেই নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়ে চলেছে, তাদের ভূমি জবরদখল করে চলেছে। এই অবস্থান ভারতের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, যা দেশটির নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এরই মধ্যে চলতি বছরের মার্চ মাসে চীন সফর করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। তার এই একটি বাক্যই যেন নয়াদিল্লি সাউথ ব্লকের করিডোরে ভূমিকম্প হয়ে গেছে, যা ভারতের আঞ্চলিক ক্ষমতার ধারণা চ্যালেঞ্জ করেছে। যে বাংলাদেশকে তার নিজেদের করদ রাজ্য ভাবত, সেই বাংলাদেশে আজ নিজেদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক গুরুত্ব অত্যন্ত সাহসের সঙ্গে তুলে ধরছে, যা ভারতের জন্য এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। আজ ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার গভীর ভাঁজ। যে ট্রানজিট বাতিলের সিদ্ধান্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে তুরপে তাস ভেবেছিল, সেই সিদ্ধান্ত এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, যা তাদের ভুল কৌশলকে প্রমাণ করেছে। ভারতের সামনে এখন একটাই কঠিন বাস্তবতা, বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতকে বাঁচানো প্রায় অসম্ভব। সুতরাং একদিকে মণিপুরের মতো রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে ত্রিপুরার মতো রাজ্যের অর্থনৈতিক অচলাবস্থা এবং প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী সম্পর্ক, এই ত্রিমুখী সংকটে নরেন্দ্র মোদী সরকার আজ জর্জরিত, যার ভবিষ্যৎ অনিশ্চিত। ভারতীয় জনগণ দেখছে কিভাবে তাদের নির্বাচিত সরকারের এক গুয়েমি ও অহংকার দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে। রাজপথের স্লোগানগুলো আর বিচ্ছিন্ন কোনো প্রতিবাদ নয়, এটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, যা এক নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইতিহাস সাক্ষী, জনতার রোষ যখন চূড়ান্ত রূপ নেয়, তখন কোনো লৌহ মানবে তার সিংহাসন রক্ষা করতে পারে না। তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই ইতিহাসের পুনরাবৃত্তির পথে কি হাঁটছে আজকের ভারত? সে প্রশ্নের উত্তর হয়তো আজ খুব বেশি দূরে নয়, বরং আসন্ন এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দিলুবা তন্নি, ভোরের আকাশ।